হ্যালো বন্ধুরা, অভিশপ্ত ফ্ল্যাট বাড়ি গল্পের পার্ট 2 নিয়ে চলে এসেছি। সৌরভ আর পায়েলের সাথে কলকাতার এই ফ্ল্যাটে এরপরে কি হয়েছিল, আর ওই ফ্ল্যাটের ঘটনাটাই বা কি? বিশ্বেশ্বর কি তাদের ওই পিশাচের হাত থেকে বাঁচাতে পেরেছিল? জানতে হলে আমাদের গল্পটা পুরো শুনতে হবে। আমাদের চ্যানেল সত্যি ভৌতিক কাহিনীকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। সৌরভ আর বিজন দুজনে যখন বিজনের দাদার বাড়িতে ঢুকলো তখন বিকেল হয়ে গেছে। বিজনের দাদা তখন পড়ার টেবিলের ওপর ঝুঁকে পড়ে কোনো একটা বই খুব মনোযোগ সহকারে পড়ছিল। মাথা তুলে বিজনকে দেখতে পেয়ে বলল, কি ব্যাপার রে, হঠাৎ করে পথ ভুলে নাকি? বিজন বলল, না রে, খানিকটা বিপদে পড়েই তোর কাছে এসেছি। প্রথমে তোর সঙ্গে পরিচয় করিয়ে দিই। এই বলে বিজন সৌরভকে হাত ধরে টেনে পাশে নিয়ে দুজনের মধ্যে পরিচয় পর্বটা সেরে দিল। এতক্ষণে সৌরভ বিজনের দাদার নামটা জানতে পারল। ওর নাম বিশ্বেশ্বর ভট্টাচার্য। বাকিটা দাদা নিজেই বলল। সেটা খানিকটা এরকমই। বিশ্বেশ্বর বিজনের থেকে বছর দেড়েকের বড়। মুখে দাদা বলল দুজনের মধ্যে সম্পর্কটা বন্ধুর মতোই, তাই দুজনে দুজনের অনেক গোপন কথাই জানে। বিশ্বেশ্বর সংস্কৃত নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর তার এই আদিভৌতিক বিষয়ের প্রতি একটা টান জন্ম নেয়, আর আজও সেই টানে এতটুকুও ভাটা পড়েনি। এবারে বিজনকে বিশ্বেশ্বর জিজ্ঞাসা করলো, কি যেন তুই বলবি বলছিলি, কি হয়েছে? বিজন বলল, বিপদটা আমার না, সৌরভের। আসলে ওর বাড়ি এখানে না, কাজের সূত্রে ও এখানে থাকে। তো গত কয়েকদিন আগে ওর গার্লফ্রেন্ড আমাদের অফিসে কাজে যোগ দেয়, সেই জন্য এখানে একটা ফ্ল্যাট বাড়ি ভাড়া থাকতে হয়। যদিও ফ্ল্যাট বাড়িটা আমি ওদের দেখিয়ে দিয়েছিলাম। তারপর ওরা দুজনে ওখানে থাকতে আরম্ভ করে। ওর গার্লফ্রেন্ডের নাম পায়েল। প্রথমে ঠিক হয়েছিল পায়েল ওখানে একাই থাকবে, কিছুদিনের মধ্যে ওর বাবা মা এসে ওর সঙ্গে থাকবে। কিন্তু এই কটা দিন পায়েল একা থাকতে পারবে না দেখে সৌরভ ওই ফ্ল্যাটে। ঠিক এই সময় বিজন বলে উঠল, আচ্ছা দাদা, এটা যে কোনো অশরীরীর কাজ সেটা তুমি জোর দিয়ে কি করে বলছো? বিশ্বেশ্বর বলল, দেখো বিজন, যেভাবে প্রত্যেকটা ঘটনা ঘটছে তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে এটা ভৌতিক ঘটনা। আর তাছাড়া আমার উপর তোরা ভরসা করতেই পারিস। তারপর সৌরভের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ সৌরভ, যেটা বলছিলাম সেটা হলো, খুব ভালো করে মনে করে দেখো কোনো ঘটনা তুমি আমাকে বলতে ভুলে যাচ্ছ না তো? সৌরভ এবারে খুব ভালো করে প্রত্যেকটা ঘটনা আরো একবার মনে মনে আওড়ে নিয়ে বলল, না তেমন কোনো ঘটনা তো বাদ দিইনি। তবে একটা ঘটনা আছে, সেটা হলো যখন পায়েল অসুস্থ হয়ে পড়েছিল তখন আমরা একজন ডাক্তারকে ডেকে এনেছিলাম। ভদ্রলোক পায়েলের চিকিৎসা করার পরও ঘর থেকে যাচ্ছিল না দেখে আমি তাকে তার ফিসের কথা জিজ্ঞাসা করতেই সে আমার কাছ থেকে কোনো ফিস তো নিলই না। উপরন্তু আমাকে বলেছিল পায়েল কেমন থাকে সেটা আমি যেন তাকে পরে একসময় জানিয়ে আসি। ব্যাপারটা তেমন কিছু না হলেও আমি সেদিন ওনার চোখে মুখে একটা ভয়ের ছাপ লক্ষ্য করেছিলাম। সে যেন আমাকে কিছু একটা বলতে চাইছিল, যদিও আমি ব্যাপারটা অতটা গুরুত্ব দিইনি আর যাওয়াও হয়নি। এতক্ষণে বিশ্বেশ্বর সব শুনে বলল, আমাদের সবার আগে সেই ডাক্তারের সঙ্গে দেখা করতে হবে, দেখা যাক ডাক্তারের কিছু তথ্য দিতে পারে নাকি। এইসব কথা হতে হতেই হঠাৎ করে ঘড়ির দিকে চোখ যেতে সৌরভ বলে উঠল, আজকে আমাকে যেতে হবে, পায়েল আবার ওদিকে একা একা আছে, বুঝতেই তো পারছো দাদা। বিজনা বলে উঠল, হ্যাঁ, এই সময় পায়েলকে একা একা রাখাটা সত্যি একটু বেশি ঝুঁকির ব্যাপার হয়ে গেছে। এরপর সবাই বাড়িতে চলে এলো। সেদিন সারা রাত সৌরভ দু চোখের পাতা এক করতে পারল না। তবে সেদিন তেমন কিছু না হলেও শুধু ভোর রাতের দিকে ওই গানটা বার কয়েক শুনতে পারল। তবে গানটা কেমন যেন সৌরভের গা সাওয়া হয়ে গেছিল। মনের থেকে সেই ভয়টা আর সেদিন লাগলো না। গান শুনতে শুনতে সৌরভ কখন যে ঘুমিয়ে পড়েছিল সেটা সে নিজেও বুঝতে পারেনি। ঘুম ভাঙলো বিজনের ফোনে। ফোন ধরে সৌরভ যখন জানতে পারলো যে তখন সকাল 9টা বেজে গেছে, ধরপড় করে বিছানা ছেড়ে উঠে বসলো সে। কিন্তু একটা ব্যাপার সৌরভের বেশ খটকা লাগলো, কারণ সে না হয় সকাল বেলায় দেরি করে ঘুম থেকে উঠতে পারে, তাই বলে পায়েল তো বেশ সকাল সকাল ঘুম থেকে ওঠে। তাহলে আজকে কেন পায়েল ঘুম থেকে উঠে সৌরভকে আমি জানি না সে কে, সেটাই তো আমাদের খুঁজে বার করতে হবে, উত্তর দিল বিশ্বেশ্বর। বিজন জিজ্ঞাসা করলো, দাদা তুই যা বলছিস তাতে এখন থেকে পায়েলের উপর আমাদের
সন্দেহ করতে হবে। কিন্তু তুই যদি এর কোনো নির্ভরযোগ্য প্রমাণ দিতে না পারিস, তাহলে আমাদের পক্ষে এটা বিশ্বাস করাও তো কঠিন, তাই না? আর একটা কথা, সেটা হলো, ধর তোর কথা মতো আমরা পায়েলকে সন্দেহ বা অবিশ্বাস করলাম, কিন্তু বাস্তবে দেখা গেল এটা পুরোপুরি ভুল। তখন পায়েলের উপর অবিচার করা হবে নাকি? বিশ্বেশ্বর বলল, হ্যাঁ, এটা ঠিক বলেছিস। তোর কথার পরিপ্রেক্ষিতে বলতে গেলে দুটো কথা বলতে হয়। প্রথমত, আমি তোদের কখনোই বলছি না পায়েলকে সন্দেহ করতে বা অবিশ্বাস করতে, বরং উল্টোটাই বলবো। সেটা হলো, সৌরভ বা আমরা যেন কখনোই এটা পায়েলকে বুঝতে না দিই যে সৌরভ বা আমরা পায়েলের ব্যাপারে সব বুঝে গেছি বা জেনে ফেলেছি। তাতে হিতের বিপরীত হতে পারে। দ্বিতীয়ত, আমার কথার পেছনে তোদের দুটো প্রমাণ দিই। সৌরভ হয়তো পাচ্ছে না বা আমার বিশ্বাসও পাবে না। সেটা হলো, এই ফ্ল্যাটে তুইও একটা আষ্টে গন্ধ পাচ্ছিস, কিন্তু ঘটনাক্রমে এমনভাবেই চলছে যে তুই সেটা গুরুত্ব দিতে পারছিস না। এবারে বিজন ব্যাপারটা খেয়াল করলো আর মাথা নাড়িয়ে সম্মতি জানালো। বিশেষ আবারও বলল, এরকমটা তখনই হয় যখন কোনো জায়গায় কোনো অশরীরী উপস্থিত থাকে। কিন্তু কোনো অশরীরী রাতের বেলায় খোলা জায়গায় থাকতে পারে, দিনের বেলায় থাকতে পারে না। অর্থাৎ দিনের বেলায় যদি থাকতে হয়, তাহলে তাকে প্রয়োজন একটা শরীরের, আর সেটা সেই মুহূর্তে পায়েলের শরীর। বিজন আর সৌরভ দুজনে দুজনের মুখ চাওয়াচাওয়ি করতে আরম্ভ করলো। বিশেশ্বর আরো বলল, আচ্ছা সৌরভ, তোমরা তোমাদের ঘরের যে উচ্ছিষ্ট খাবার থাকে বা এঁটো খাবার থাকে, সেগুলো কোথায় ফেলো? সৌরভ বলল, রান্নাঘরে একটা প্লাস্টিকের ডাস্টবিন আছে, তাতে ফেলি। এবারে বিশ্বেশ্বর বলল, যাও গিয়ে দেখো তো সেগুলো ঠিক জায়গা আছে কিনা। আমার যতদূর ধারণা সেগুলো সেখানে নেই, মানে আমার ডাস্টবিন ফাঁকা থাকবে। সৌরভ তাড়াতাড়ি উঠে রান্নাঘরে ডাস্টবিনটা দেখলো, তারপর ফিরে এসে বলল, সত্যি কথাটা, ডাস্টবিনটা পুরোপুরি ফাঁকা। এবারে গিয়ে তোমাদের ব্যালকনিটা দেখো, যাও, বলল বিশ্বেশ্বর। সৌরভ যেন একটা পুতুল, বিশ্বেশ্বর যা বলছে কিন্তু সৌরভ যেন একটা ঘোরের মধ্যে আছে। সে যেন কিছুই বুঝে উঠতে পারছিল না সে কি করবে। বিশ্বেশ্বর সৌরভের মনের অবস্থা বুঝতে পেরে বলল, সৌরভ, তুমি এত চিন্তা করো না, আমি আছি, কিছু না কিছু একটা ব্যবস্থা আমি অবশ্যই করব। এই কথা শুনে এবারে সৌরভ যেন একটু মনের শক্তি খুঁজে পেল। জিজ্ঞাসা করলো, আচ্ছা দাদা, তাহলে পায়েল যে আমার সঙ্গে বসে খাবারগুলো খাচ্ছে সেগুলো? আরো কিছু হয়তো জিজ্ঞাসা করতো, কিন্তু বিশ্বেশ্বর থামিয়ে দিয়ে বলল, শোনো, এই প্রশ্নের উত্তর আমি পরে দেব। আমার বাড়িতে যেও, সেখানে বাকি কথা হবে। এখন আমাদের অনেক কাজ বাকি আছে। সবার আগে তুমি পায়েলকে ডাকো ঘুম থেকে। সৌরভ একটু সংকোচের সঙ্গে পায়েলের ঘরের দিকে এগোলো। এমন সময় বিশ্বেশ্বর সৌরভকে ডেকে বলল, সৌরভ, মনে রাখবে, পায়েল যেন ঘুণাক্ষরও জানতে না পারে বা অনুমান করতে না পারে তুমি বা আমরা ওর সম্বন্ধে সব জেনে গেছি, তাহলে কিন্তু সর্বনাশ হবে। এবারে সৌরভ খানিকটা সংকোচ ঝেড়ে ফেলে পায়েলের ঘরের সামনে গিয়ে দরজায় টোকা দিল। বার কয়েক টোকা দিয়ে পায়েলের নাম ধরে ডাকতে পায়েল ভেতর থেকে এসে দরজা খুলে দিল। দরজা খুলে একটা বড় হাই দিয়ে সৌরভকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, এত ডাকাডাকি করছো কেন? আরে সকাল 10টা বেজে গেছে, আজকে কি উঠবে না নাকি? বলল সৌরভ। পায়েল খানিকটা অপ্রস্তুত হয়ে বলল, কি বলছো, এতক্ষণ ডাকুনি কেন? এই বলতে বলতে ঘর থেকে বেরিয়ে এসে সামনেই বিজনকে বসে থাকতে দেখে থমকে দাঁড়িয়ে পড়ল। আরে বিজন দা, তুমি কখন এলে? বিজন একটু হেসে বলল, আরে আমি আর আমার মাস্তুতো দাদা দুজনে মিলে সকালবেলা একটু এদিকে এসেছিলাম, তাই ভাবলাম তোমাদের এখানে এসে একটু বেরিয়ে যাই। পায়েল এতক্ষণে বিশ্বেশ্বরকে লক্ষ্য করল, তবে তাকে দেখা মাত্রই পায়েলের মুখের হাসি যেন কোথায় মিলিয়ে গেল। উল্টে মুখটা ভার করে বলল, ঠিক আছে, তোমরা বসো, আমি তোমাদের জন্য চা করে নিয়ে আসছি। এই বলে পায়েল রান্নাঘরের দিকে যাচ্ছিল। এমন সময় সৌরভ বলল, ওরা তো সবে এলো, তুমি এত হুটোপাটা করছো কেন? বরং তুমি যাও, একটু ফ্রেশ হয়ে এসো, তারপর চা করো। কিন্তু পায়েল বলল, না, আগে চা করে দিই। শুনে ওরা এদিকে কাজে এসেছিল, আগে ওরা কাজে যাক, তারপর আমি ফ্রেশ হব। কথাটা সবার কানে লাগলো। সঙ্গে সবাই এটাও বুঝতে পারলো যে পায়েলটা চায় না যে বিশ্বেশ্বর এখানে বেশিক্ষণ থাকুক। পায়েল রান্নাঘরের দিকে গেলে সৌরভ বিশ্বেশ্বরের দিকে তাকিয়ে একটু লজ্জিত ভাবে প্রকাশ করতে যাচ্ছিল, কিন্তু
বিশ্বেশ্বর হাত নাড়িয়ে জানিয়ে দিল সে কিছু মনে করেনি। এরপর বিজন আর সৌরভ নিজেদের অফিসের ব্যাপারে কথা বলতে আরম্ভ করল। কিছুক্ষণের মধ্যে পায়েল চা বানিয়ে নিয়ে চলে এলো। সবাই চা খেয়ে সেখান থেকে প্রস্থান করলো। এবারে পায়েল সৌরভকে ডেকে বলল, দেখো সৌরভ, তোমাকে একটা কথা বলি। সেটা হলো, এই ফ্ল্যাটে বিজনদা আসে তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু ও যেন আর কাউকে না নিয়ে আসে। বিশেষ করে ওই লোকটা, ওর নজরটা কেমন যেন, আমার সারা শরীর গলিয়ে উঠছিল ওকে দেখে। বিজনদাকে বলে দিল। সৌরভ কিছু যেন একটা বলতে, পায়েল যেন এটাই শুনতে চাচ্ছিল। আমার একা থাকতে যে অসুবিধা হবে এ কথা আমি তোমাকে কখন বলেছি? সৌরভ বলল, না ঘরে কোনো খাবার নেই তো তাই বলছি। ও আমি ঠিক ম্যানেজ করে নেব, তোমাকে চিন্তা করতে হবে না, বলল পায়েল। তার ঠোঁটের কোণে একটা কুটিল হাসি খেলে গেল, যেটা সৌরভ লক্ষ্য করলো, কিন্তু কিছুই সে পায়েলকে সেটা বুঝতে দিল না। মনে মনে সৌরভ বলল, হেসে নাও পিশাচিনি, তোমার স্বরূপ আমি জেনে গেছি। আর তো কটা দিন, তারপর তোমার লীলার সাঙ্গ করব। যে করেই হোক আমার পায়েলকে তোমার হাত থেকে রক্ষা করার যে পণ আমি করেছি তা আমি করেই ছাড়ব, তাতে যদি আমার প্রাণ দিতে হয় তাও দেব। এবারে সৌরভ একটা কিউট হাসি দিয়ে রেডি হয়ে ঘর থেকে এমনভাবে বেরিয়ে গেল যেন সে সত্যি অফিসে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যে সৌরভ বিশ্বেশ্বরের বাড়িতে হাজির হয়ে গেল। সেখানে আগে থেকে বিজন উপস্থিত ছিল। সৌরভ বিজনকে দেখে জিজ্ঞাসা করলো, কি রে তুই এখানে, আজ অফিসে যাসনি? বিজন বলল, না রে, আজকে আর অফিসে যাইনি। ইনফ্যাক্ট যতদিন তোর সমস্যার কোনো সমাধান না হয় ততদিন যাব না বলেই সিদ্ধান্ত নিয়েছি। এতে তো তোর চাকরি নিয়ে টানাটানি আরম্ভ হয়ে যাবে, সেটা কিন্তু একটা বাজে ব্যাপার হবে। কারণ আর যাই হোক আমার জন্য তোর চাকরি, আরো কিছু বলতে যাচ্ছিল সৌরভ, কিন্তু সৌরভের মুখের কথা এক প্রকার কেড়ে নিয়ে বিজন বলল, সেটা নিয়ে তোকে চিন্তা করতে হবে না, আমি অফিসে ফোন করে বসকে সব বলে দিয়েছি, আর তোর জন্য লিভের ব্যবস্থা করেছি। সৌরভ খানিকটা বিস্মিত হয়ে বিজনকে জিজ্ঞাসা করলো, সব বলেছিস মানে? বস এসব কথা বিশ্বাস করলো? বিজন খানিকটা হেসে তারপর বলল, আরে এসব মানে তুই কি ভাবছিস, এসব ভূত প্রেতের কথা কি বলা যায়? আর তাছাড়া সবার কি এই ভূত প্রেতের ওপর বিশ্বাস আছে? বললাম কিছু একটা বানিয়ে বানিয়ে। সেটা নিয়ে তোকে চিন্তা করতে হবে না, তুই এখন এই দিকে মন দে। এই সময় বিশ্বেশ্বর হাতে গামছা নিয়ে মুখ মুছতে মুছতে প্রবেশ করলো ঘরে। সৌরভকে দেখে সে বলল, আরে সৌরভ, তুমি চলে এসেছো? আমি এই সবে যে আওয়াজটা তোমার মোবাইলে রেকর্ড করেছিলে সেটা এখনো নিশ্চয়ই তোমার মোবাইলে আছে। সৌরভ বলে, হ্যাঁ আছে বই কি, এই তো সেটা। এই বলে সৌরভ প্যান্টের পকেট থেকে মোবাইল বের করে অডিওটা চালিয়ে দেয়। বিশ্বেশ্বর আর বিজন বেশ মনোযোগ সহকারে সমস্ত অডিওটা শুনতে থাকে। বার দয়েক চালানোর পর বিশ্বেশ্বর বলে, না এইভাবে হবে না, এতে সময় নষ্ট হচ্ছে, তুমি বরং আমার মোবাইলের রেকর্ডটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও, আমি সময় বের করে শুনে নেব, দেখি ওখান থেকে কিছু উদ্ধার করা যায় নাকি। সৌরভ তখনই অডিওটা বিশ্বেশ্বরকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেয়। তারপর থেকে তিনজন বেরিয়ে পড়ে তাদের খোঁজের উদ্দেশ্যে। বিজয় যখন সেই ব্রোকারের অফিসে পৌঁছলো তখন অফিসে শুধু টেবিল চেয়ার ছাড়া আর কোনো মানুষকে দেখতে পেল না। অগত্যা বাইরে বেরিয়ে এসে পাশে থাকা একটা চায়ের দোকানে এক কাপ চা আর একটা সিগারেট নিয়ে বসলো দোকানের বেঞ্চে। চা শেষ করার পর সিগারেট ধরিয়ে বেশ আমেজ করে পর পর কয়েকটা টান দিয়ে দোকানদারকে জিজ্ঞাসা করলো, দাদা ওই অফিসের লোকটা কোথায় গেছে বলতে পারবেন? তারপর দোকানদারের কাছ থেকে জানতে পারলো সে আশেপাশে কোথাও আছে, এক্ষুনি এসে পড়বেন। অগত্যা বিজনকে একটু অপেক্ষা করতেই হলো। তবে কিছুক্ষণের মধ্যে অফিসে আরো একজন লোক আসলো। সেও বেশ কিছুক্ষণ ধরে অফিসের সামনে অপেক্ষা করতে লাগলো। এইভাবে প্রায় মিনিট 15 কেটে যাওয়ার পর বিজন একটু একটু করে লোকটার কাছে এগিয়ে গেল। তারপর তার সঙ্গে এক কথা দু কথা জানতে পারলো তাকেও এই ব্রোকার একটা ঘর দেখাবে বলে এই সময়ে আসতে বলেছে। মিনিট 20 আগে ফোন করে তার সঙ্গে কথা হয়েছে, কিন্তু এখানে এসে আর তার দেখা না পেয়ে অফিসের সামনে অপেক্ষা করছে। এইসব কথার মাঝে বিজন লক্ষ্য করলো তারা যেখানে দাঁড়িয়ে আছে তার ঠিক রাস্তার উল্টো দিকে একটা পান বিড়ির দোকানের পাশে একজন ব্যক্তি বিড়ি খেতে খেতে তাদের ওপর লক্ষ্য রাখছে।
বিজন যেন লোকটাকে চেনে। খুব ভালো করে দেখার পর বিজন লোকটাকে তার পায়ে স্যান্ডেলটা দেখে চিনতে পারলো। এ তো সেই ব্রোকার যার কাছে বিজন ফ্ল্যাটের জন্য যোগাযোগ করেছিল। স্যান্ডেলটার রং সাদা। আজকের এই সাদা রঙের স্যান্ডেল সচরাচর কেউ ব্যবহার করে। লোকটা বিজনকে দেখে নাকি ওই লোকটাকে দেখে লুকিয়ে আছে সেটা বুঝে উঠতে পারলো না। বিজন ব্যাপারটাকে একটু মাথায় খেলিয়ে নিতে চাইল। সে বুঝতে পারলো লোকটা তাকে দেখে লুকিয়ে আছে, কারণ সে অপরিচিত ব্যক্তিকে ব্রোকার মহাশয় নিজেই আসতে বলেছে। আর তাছাড়া যখন নতুন লোকটাকে ঘর দেখে সেখান থেকে 2 পয়সা আয় করবে, তখন তাকে দেখে লুকিয়ে থাকার কোনো মানেই হয় না। অতএব সিদ্ধান্ত করাই যায় যে এই লুকোচুরি তাকেই দেখে হচ্ছে। বিজন কি করবে ভাবছে। যাহাই হোক, সে ব্রোকার মহাশয়কে না দেখার ভান করে সোজা রাস্তা ক্রস করে ওপারে চলে গেল। গিয়ে পকেটে হাত দিয়ে পয়সা বার করতে আরম্ভ করলো। আর মুখের এমন একটা ভাব করলো যেন সে সিগারেট, বিড়ি বা পান কিছু একটা কিনবে বলে দোকানের দিকে এগোচ্ছে। ব্রোকার বাবু আরো ধুরন্ধর। সে মুখে বিড়ি নিয়ে দোকানের পাশটা বিজনের দিকে পিছন করে এমন ভাবে দাঁড়ালো যেন প্রকৃতির ডাকে সাড়া দিতে দাঁড়িয়েছে। বিজন বেশ কিছুক্ষণ তার পেছনে গিয়ে দাঁড়িয়ে থাকার পর বলল, দাদা, এইভাবে কতক্ষণ পেছন ঘুরে দাঁড়িয়ে থাকবেন? বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে দুটো কাজ হবে। প্রথমত, আপনার বয়স্ক হাঁটুতে প্রচন্ড ব্যথা আরম্ভ হবে, আর দ্বিতীয়ত, আপনার আজকের খরিদ্দারটা হাতছাড়া হয়ে যাবে। লোকটি এইবারে বুঝতে পারলো যে সে ধরা পড়ে গেছে। পিছনে ফিরে বিজনের দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বলল, হে হে, না মানে প্রচন্ড চেপেছিল, তাই তো এখানে। আরো কিছু বলতে যাচ্ছিল, কিন্তু বিজন বলে উঠল, থাক, আর মিথ্যে কথা বলতে হবে না। আমি জানি আপনি কখন থেকে এখানে দাঁড়িয়ে আছেন। এইবার ব্রোকার মহাশয় সেখান থেকে পালানোর চেষ্টা করতে বিজন বলে উঠল, কোন রকম পালানোর চেষ্টা করলে এবার আমি পুলিশ নিয়ে আসব। এই কথা শোনা মাত্র সে দাঁড়ালো। তারপর মুখটা একটু কাচুমাচু করে বলল, এই দেখুন, রেগে যাচ্ছেন কেন? এতে আবার পুলিশ কোথা থেকে এলো? আপনি জানেন আপনার দেওয়া ফ্ল্যাটে গিয়ে আমার হবু ওয়াইফ আপনি জানেন আপনার দেওয়া ফ্ল্যাটে গিয়ে আমার বন্ধুর হবু ওয়াইফ আজকে মরণাপন্ন। আর আপনি সব জেনে শুনেও আমাদের ওরকম একটা ভুতুড়ে ফ্ল্যাট দিয়ে দিলেন, বলল বিজন। ব্রোকার মহাশয় এই কথা শুনে পড়ল মহা ফাঁপড়ে। সে কাঁদো কাঁদো ভাবে বিজনকে বলল, বিশ্বাস করুন বিজন বাবু, আমি এই ফ্ল্যাটে এর ব্যাপারে কিছুই জানি না। এর আগে ওই ফ্ল্যাটে আমি একজনকে ভাড়া দিয়েছিলাম। ঠিক 3 দিন পর তারা এসে আমাকে কি সব ভূত টুত আছে বলে অকথ্য ভাষায় গালাগালি করে গিয়েছিল। আর ফেসবুকে আমার নাম আর ছবি দিয়ে কি সব লিখে দিয়েছিল। তারপর থেকে আমার ব্যবসা অনেক পড়ে গেছে। আমি তখন ভেবেছিলাম পাগল হবে, না হলে এই আধুনিক সময় কেউ ভূতে বিশ্বাস করে? ব্যাপারটাকে পাত্তা দিইনি, কিন্তু যখন আপনি বিড়ি নিতে এসে এই দোকান থেকে আপনাকে দেখলাম আর আপনার চোখে মুখে একটা ভয় দেখলাম, তখন আমি বুঝতে পারলাম আপনাদের সঙ্গে ঠিক একই ঘটনা ঘটেছে। এবারে বিজন কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তো আপনি আমাকে দেখার পর এখানে লুকিয়ে থাকলেন কেন? আমার সামনাসামনি হতে পারতেন তো। ব্রোকার বাবু বললেন, আরে মহাশয়, আমি তো একটা বিড়ি শেষ করেই যাচ্ছিলাম, এমন সময় খরিদ্দারটা চলে এলো। একে তো মন্দার বাজার, ফেসবুকে এই ঘটনা আমার ব্যবসা একেবারে লাটে ওঠার জোগাড়, তাই ভয় পেয়েছিলাম যদি আপনি ওনার সামনে ওইসব কথা বলতে থাকেন তাহলে এই খরিদ্দারটাও আমার হাত থেকে চলে যাবে। তাই অপেক্ষা করছিলাম, কেউ একজন চলে গেলে অন্যজনের সামনে যাওয়া যাবে। কিন্তু বিশ্বাস করুন, ওই ভূতের ব্যাপারে আমি কিছুই জানি না। এবারে বিজনের লোকটাকে দেখে সত্যি মায়া হলো। বিজনের মনে হলো লোকটা সত্যি কথাই বলছে, কিন্তু এখন কি করা যায়? এমন সময় বিজনের দাদা বিশ্বেশ্বরের কথা মনে পড়ে গেল। বিশ্বেশ্বর বলেছিল কিছু না জানতে পারলে কম করে ফ্ল্যাটের আসল মালিকের ঠিকানা নিয়ে আসতে। বিজন তাই করলো। সে ব্রোকারের কাছ থেকে মালিকের ঠিকানা আর ফোন নাম্বার সেখান থেকে প্রস্থান করলো। এদিকে বিশ্বেশ্বর আর সৌরভ অনেকক্ষণ ধরে ডাক্তারের কাছে এসে বসে আছে। অনেক রোগীর চাপে ডাক্তারবাবু এখনো ঠিক সময় করে উঠতে পারেনি তাদের সঙ্গে দেখা করার। তবে এর ফাঁকে একবার বাইরে এসে বলে গেছেন বসতে। অগত্যা বসা ছাড়া আর কোনো উপায় না পেয়ে ডাক্তারের চেম্বারের বাইরে বেঞ্চের ওপর দুজনে বসে আছে। এর মধ্যে সৌরভ বাইরের কয়েক হাত ঘড়িটা দেখে নিয়েছে। তাকে আবার অফিস থেকে ফেরার সময় বাড়ি ফিরতে হবে, না হলে পায়েল সন্দেহ করতে পারে। পাকা 1 ঘন্টা বসে থাকার পর চেম্বারের ভেতর থেকে একজন বছর 24-এর যুবক এসে সৌরভদের ভেতরে নিয়ে গেল।
সৌরভ আর বিশ্বেশ্বর দুজনে ভেতরে ঢুকে চেয়ারের বসে পড়ল। ডাক্তার বলল, আমি অত্যন্ত দুঃখিত, আপনাদের অনেক সময় অপেক্ষা করতে হলো। তো বলুন আপনাদের কিভাবে সাহায্য করতে পারি। প্রথমে সৌরভ বিশ্বেশ্বরকে ডাক্তারের সঙ্গে পরিচয় করিয়ে দিল। তারপর বিশ্বেশ্বরই প্রথম কথা বলে উঠল, আচ্ছা কোনো রকম গৌরচন্দিকা না করেই সরাসরি প্রশ্নটা করি। আচ্ছা ডাক্তারবাবু, আপনি নিশ্চয়ই জানেন ওই ফ্ল্যাটটা অভিশপ্ত, মানে ওখানে এমন কিছু ঘটনা ঘটে যার জন্য আজকে সৌরভের গার্লফ্রেন্ড পায়েল একটা ভয়ঙ্কর সংকটের মুখে দাঁড়িয়ে আছে। ডাক্তার বলল, দেখুন আমাদের ডাক্তারি পরিভাষায় এই সব ভূত বা অপদেবতা বলে কিছু হয় না, কিন্তু আমি একজন ডাক্তার হিসেবে না হলেও একজন মানুষ হিসেবে বলতে পারি যে ভূত প্রেত বা অপদেবতা না থাকলেও এমন কিছু সুপার পাওয়ার নিশ্চয়ই ওই ফ্ল্যাট বাড়ির ভিতরে আছে, যা সবাইকে ফ্ল্যাটের ভিতরে থাকতে বাধা দেয়। কিন্তু আমি আশ্চর্য হয়ে যাচ্ছি একটা কথা ভেবে। কি যেন একটা ভাবতে আরম্ভ করলো। সৌরভ আর বিশ্বেশ্বর দুজনে দুজনের মুখ চাওয়াচাওয়ি করতে আরম্ভ করলো। এইভাবে কয়েক সেকেন্ড কেটে যাওয়ার পর বিশ্বেশ্বর বলে উঠল, আপনি এই ফ্ল্যাট সম্পর্কে যা জানেন সবটা আমাদের দয়া করে বলুন। বুঝতেই পারছেন একজনের জীবন মরণের ব্যাপার। এভাবে ডাক্তারবাবু বললেন, আসলে ওই ফ্ল্যাটে আজ পর্যন্ত কেউ একদিনের বেশি থাকতেই পারেনি। সেখানে ওই ফ্ল্যাটে পায়েল আর সৌরভ কিভাবে এতদিন থাকলো তা জানি না। সৌরভ, তার মানে এর আগেও এখানে এরকম ঘটনা ঘটেছে। ডাক্তারবাবু, আপনি যা জানেন আমাদের পরিষ্কার করে বলুন প্লিজ। এবারে ডাক্তার বললেন, বেশ, তোমরা যখন শুনতে চাইছো তাহলে আমার ঘরে চলো, বেশি দূর না, উপরতলায় আমি থাকি, সেখানেই সব কথা হবে। এবার ডাক্তার সেই যুবককে ডেকে বলল, শোন, আমি উপরে যাচ্ছি, কেউ এলে বলবি আজকে আর ডাক্তারবাবু বসবে না, বিকেলবেলায় আসতে বলবি, কেমন? এই বলে সৌরভ আর বিশ্বেশ্বরকে উপরের তলায় ঘরে নিয়ে গিয়ে বসালো। তারপর বলল, আপনারা একটু বসুন, আমি জাস্ট ফ্রেশ হয়ে এসে সব ঘটনা বলছি। তাতে দুজনে সম্মতিসূচক ঘাড় নাড়ল, সম্মতি জানালো। ডাক্তার চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যে আবার চলে এলো। দেখা গেল শুধুমাত্র গায়ের জামাটা চেঞ্জ করেছে। এসে নিজে একটা চেয়ারে দুজনের সামনে এসে বসে পড়ল। এবারে ডাক্তার আরম্ভ করলো সব ঘটনা বলা। দেখুন, আমি যতটা জানি আমি ততটা আপনাদের বলতে পারবো। বেশ কয়েক বছর আগে ফ্ল্যাটে একজন মানুষের মৃতদেহ পাওয়া যায়। মৃতদেহটা যার ছিল তাকে আমি চিনতাম মানে সেও আমার সঙ্গে মেডিকেল কলেজে পড়াশোনা করত। প্রচণ্ড মেধাবী ছিল। মেডিকেল কলেজের অনেক বড় বড় ডাক্তার নিজেদের খুব ক্রিটিক্যাল সার্জারি করার সময় তাকে সঙ্গে নিত। আমরা সবাই তাকে সন্তু বলে ডাকতাম। শুধু আমরা না, সারা কলেজ, এমনকি কলেজের প্রফেসর পর্যন্ত ওই নামে ডাকতো তাকে। আসল নাম ছিল সায়ন্তন কর্মকার। মেডিকেল কলেজে পড়ার সুবাদে আমরা সবাই কলেজের হোস্টেলে থাকতাম। সন্তুও থাকতো। কলেজের প্রফেসররা বলতো সন্তু পরে সারা বিশ্বের একজন নামকরা সার্জেন্ট হবে। এই সন্তুর কিন্তু মেডিকেল সায়েন্স ছাড়াও আরো একটা বিষয় বিশাল ইন্টারেস্ট ছিল, সেটা হলো তন্ত্রমন্ত্র। হস্টেলের সেই ঘরে, যে ঘরে সন্তু থাকতো, সেখানে সারা দেওয়াল জুড়ে লাগানো থাকতো অদ্ভুত সব ভয়ঙ্কর দেবদেবীর ছবি। সাধারণত প্রতিটা ঘরে আমরা দুজন করে স্টুডেন্ট থাকতাম, কিন্তু সন্তুর ঘরে কেউ থাকতে পারতো না। সারাদিন শুধু নিজের মেডিকেল ক্লাস আর প্রফেসররা ডাকলেই ওকে বাইরে দেখা যেত। তাছাড়া সবসময় ঘরটাই ছিল ওর পৃথিবী। মাঝে মাঝে নিজে থেকে বাইরে বের হতো, শুধু ন্যাশনাল লাইব্রেরি থেকে বই আনতে। আমরা সবাই ভাবতাম হয়তো লাইব্রেরি থেকে মেডিকেল সায়েন্সের বই এনে পড়াশোনা করে, কিন্তু পরে জানতে পারি বই বা লাইব্রেরি থেকে যা আনতো সবই হিন্দু বা তিব্বতী বিভিন্ন তন্ত্র সাধনার বই। এই ব্যাপারটা জানাজানি হতেই সারা কলেজে সন্তুকে নিয়ে একটা হাসাহাসির রোল ওঠে। কিন্তু সন্তু ছিল চুপচাপ। কেউ ওকে নিয়ে কি বললো তা নিয়ে ওর কিছু আসে যায় না। একসময় সন্তুকে নিয়ে হাসি ঠাট্টা করা বন্ধ হয়ে গেল, কারণ যারা যারা সন্তুকে নিয়ে হাসি ঠাট্টা করতো তারা সেদিন রাত্রে ঘুমের মধ্যে এমন সব ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখতো যে সেই রাত্রে তো বটে, এমনকি পরবর্তী 3 রাত তাদের চোখে ঘুম আসতো না। যাই হোক, প্রথম থেকেই আমার মনে সন্তুকে নিয়ে একটা কৌতূহল ছিল, তাই খানিকটা
যেই আমি সন্তুর ঘরে যাই। ঘরে গিয়ে সন্তুর সঙ্গে বন্ধুত্বটা জমিয়ে নিই। সন্তু বেশ আমার সঙ্গে মন খুলে কথা বলতে আরম্ভ করে। তবে একটা বিষয় খেয়াল করি যে ও 100টা কথা বললে তার মধ্যে বেশি কথার তন্ত্র সম্বন্ধে। ধীরে ধীরে আমিও ঠাকুর দেবতা তন্ত্রমন্ত্রের প্রতি কেমন যেন মোহগ্রস্ত হয়ে পড়ি। দিনের বেশিরভাগ সময় আমি সন্তুর ঘরেই কাটাতাম। এই নিয়ে আমার বন্ধু বান্ধবদের মধ্যেও যে একটা চাপা গুঞ্জন উঠেছিল না, এমনটা নয়। তবে আমি ব্যাপারটা ততটা গুরুত্ব দিইনি বলে সেটা চাপা পড়ে যায়। যাই হোক, এইভাবেই আমাদের দিন কেটে যাচ্ছিল। অবশেষে আমাদের যখন ফাইনাল রেজাল্ট বেরোলো, সেদিন সবাই পাস করে গেল, কিন্তু সন্তু হয়ে গেল আমাদের ব্যাচ টপার। যখন কলেজের জুনিয়ররা আমাদের বিদায়কালীন অনুষ্ঠানের আয়োজন করলো, সেই অনুষ্ঠানে ব্যাচ টপার হিসেবে সন্তুকে কিছু বলতে বলা হলো। আমরা স্পষ্ট মনে আছে, সন্তু স্টেজে উঠে মাইক্রোফোনের সামনে এসে বলেছিল, আমার প্রিয় বন্ধু বান্ধবীরা এবং আমার কলেজের সমস্ত প্রফেসর, লেকচারার এবং প্রিন্সিপাল মহাশয়কে আমি কিছুতেই বলতে চাই না, কারণ তারা আমার সম্পর্কে সমস্ত কিছুই জানেন। আমি এখন খুব অল্প করে কিছু কথা বলবো। সেটা পুরোটাই আমার জুনিয়র ভাই আর বোনেদের জন্য। আর সেটা হলো, আমি আজকে যেখানে আছি বা আমার এই ভালো রেজাল্টের জন্য আমি নিজে কিছুই করিনি। যা কিছু করার সবই করেছেন ওই ওপরওয়ালা। তাই নিজে চেষ্টা করো, তার পাশাপাশি নিজে নিজেকে সঁপে দিও ওই ওপরওয়ালার কাছে। দেখবে সব আপনা থেকেই ঠিক হয়ে যাবে। যখন এই কথাগুলো সন্তু স্টেজে উঠে বলছিল, তখন স্টেজের সামনে বসে থাকা সবাই নিজেদের মধ্যে মুখ চাওয়াচাওয়ি করছিল। সবাই হয়তো মনে মনে ভাবছিল যে এবার একটা পাগলা মেডিকেল কলেজ থেকে ডাক্তার হয়ে বের হলো। এই কথাকে আরো জোরালোভাবে সবার মনের মধ্যে বসিয়ে দিল আমাদের কলেজের প্রিন্সিপাল স্যার। তিনি তার বক্তৃতার নিজের কথার মধ্যে দিয়ে বারবার সন্তুকে চরম অপমান করেন, আর এটা প্রমাণ করে দেন যে সন্তু একজন মানসিক বিকারগ্রস্ত মানুষ। এই কথাটা সন্তু কখনোই মেনে নিতে পারেনি। তারপর আমরা যে যার বাড়ি চলে যাই। এরপরে বহুবার আমি সন্তুর সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করি, কিন্তু হয়ে ওঠেনি। আমরা সবাই সবার প্র্যাকটিস নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। আজ থেকে বছর 3 আগে চৈত্র মাসের এক দুপুরবেলায় একজন সাধু আমার চেম্বারে আসে। তখন আমার চেম্বারে প্রচুর পেশেন্ট। বাইরের দিকে তাকিয়ে দেখলাম বেঞ্চের এক কোনায় বসে আছেন উনি। বেশ গোলগাল চেহারা, মুখ ভর্তি দাড়ি, মাথায় লম্বা চুল, গায়ে একটা লাল ফতুয়া আর লাল রঙের ধুতি। প্রথমে আমি ভেবেছিলাম রাস্তায় চলতি কোনো সাধু হয়তো ভিক্ষা নেওয়ার জন্য এসেছে। আবার ভাবলাম যদি ভিক্ষা নেওয়ার জন্য আসবে তাহলে বসে আছে কেন। পরক্ষণেই আমি নিজে গিয়ে ওনাকে ভেতরে আসতে বললাম। আমি আগেই বলেছি, সন্তুর দৌলতে আমার এইসব সাধু সন্ত তন্ত্রমন্ত্রের প্রতি একটা ভালোবাসা জন্মে গিয়েছিল। এরপরে উনি ভেতরে আসলেন, আমার সামনের চেয়ারে বসে আমাকে বললেন, কি ব্যাপার রে, আমাকে চিনতে পারছিস না? আমি সন্তু। আমি তো আকাশ থেকে পড়লাম। সন্তু নামটা শোনার পরে আমার মনে যে সেদিন কি আনন্দ হয়েছিল সেটা আমি কিছুতেই কাউকে বলে বোঝাতে পারবো না। বিশেষ করে এমন একজন বন্ধুর সঙ্গে এতদিন পরে দেখা হওয়াতে। আমি ওকে এক প্রকার জোর করেই আমার উপরের ঘরে, মানে এই ঘরে যেখানে আপনারা আজকে বসে আছেন, সেখানে নিয়ে আসি। তারপর একটু বসতে বলে নিচে গিয়ে সমস্ত পেশেন্টদের বিকালে আসতে বলে চেম্বার বন্ধ করে উপরে আসি। ও আমাকে দেখে একটু হেসে কিছু একটা বলতে যাচ্ছিল। আমি বলি, সমস্ত শুনবো, আগে দুই বন্ধু মিলে দুপুরের পেট পুজোটা সেরে নি। সন্তু কোনো আপত্তি করলো না, তবে এটুকু বলল যে যাই খাওয়াস ভাই সেটা যেন নিরামিষ হয়। আমিও কোনো সেই রকম খাবার হোটেল থেকে আনিয়ে খাবার দুজনে খেয়ে নি। খেয়ে উঠে সন্তুকে বলি, এবারে বল তোর কি বলার আছে। ভেবেছিলাম সাধু হয়ে গেছে, হয়তো কোনো আর্থিক সাহায্যের জন্য এসে থাকবে। মানসিক দিক থেকে এইভাবে প্রস্তুত ছিলাম, কিন্তু সে যা বলল তার জন্য আমি প্রস্তুত ছিলাম না। ওর কথা অনুযায়ী ওর সেই সময় একটা ভাড়ার ঘরের প্রয়োজন ছিল, যেখানে ও নিরিবিলি দুদণ্ড সময় কাটাতে পারবে। আমি ওকে জিজ্ঞাসা করি যে তার জন্য তো টাকা লাগবে, সেটা কোথা থেকে পাওয়া যাবে। এই কথার উত্তরে ও যা বলল সেটা হলো, কলেজ থেকে পাশ করার পর ও সোজা চলে যায় ওর গ্রামের বাড়ি মালদা জেলার কোনো এক গ্রামে। সেখান থেকে শহরে এসে ও
ও প্র্যাকটিস আরম্ভ করে। এইভাবে প্রায় 10 বছর ও প্রাইভেট প্র্যাকটিস করে, আর ওই সময়ের মধ্যে সার্জেন্ট হিসেবে বেশ নামডাকও করে। কিন্তু 10 বছর পর ওর ওই পেশা ভালো লাগেনি। ততদিনে অবশ্য ওর বাবা মাও মারা গিয়েছে, বিয়ে করেনি, কাজে নিজের বলতে আর কেউ ছিল না, তাই ডাক্তারি বন্ধ করে দেয়। এই 10 বছরের ডাক্তারি পেশার জন্য ওর ব্যাংক ব্যালেন্সটা জমেছিল প্রচুর। বাড়ির জায়গা জমি একটা অনাথ আশ্রমকে দান করে দিয়ে বেরিয়ে পড়ে গুরু খোঁজার জন্য। তারপর নানান জায়গায় গুরুর খোঁজ করার পর শেষে আসামের এক পাহাড়ে এক সাধুর কাছে ওর তন্ত্রমতে দীক্ষা হয়। আমি বেশ কয়েকজনকে বলে দিন দুয়েকের মধ্যে ফ্ল্যাটটা ওকে জোগাড় করে দিই। তারপর থেকে ওখানেই থাকতো। আমিও এত ব্যস্ততার মধ্যে সময় বার করে 3-4 দিন পর পর ওর ফ্ল্যাটে যেতাম, গল্পগুজব করতাম, তারপর চলে আসতাম। যখনই ফ্ল্যাটে যেতাম সন্তু আমাকে খুব আপ্যায়ন করতো, খাতির করতো। আমরা দুজনে বসে অনেক রকম গল্প করতাম। একদিন আমার ভীষণ শরীর খারাপ হয়েছিল, মানে হালকা গা গরম, তার সঙ্গে হাঁচি আর কাশি। আমার সাধারণত এরকম হয় না, আমার যদি হয় তো শরীর একেবারে ভীষণ খারাপ হয়ে যায়। তো সেদিন আমি সন্তুর ফ্ল্যাটে যাইনি। দেখলাম সন্তু এসে হাজির আমার বাড়িতে। বাড়িতে একা একা ভালো লাগছিল না, তাই সন্তুকে দেখে আমার মন ভালো হলেও শরীর একদম সাথ দিচ্ছিল না। সন্তু আমার অবস্থা দেখে বলল, দাঁড়া, আমার কাছে একটা ওষুধ আছে, তোকে দিয়ে দিচ্ছি, সুস্থ হয়ে যাবি। আমি ভাবলাম কি ওষুধ আবার। দেখলাম ও আমার রান্নাঘর থেকে এক জল ভর্তি গ্লাস নিয়ে এসে কি সব বিড়বিড় করে বলে আমার দিকে বাড়িয়ে ধরল। আমি প্রথমে বুঝলাম না কি করতে হবে। তখনই সন্তু বলল, নে খেয়ে নে, মায়ের নাম করে খেয়ে নে, দেখবি সব শরীর খারাপ ঠিক হয়ে যাবে। আমি তন্ত্রমন্ত্র বিশ্বাস করি ঠিকই, তাই বলে কোনোদিন কোনো তান্ত্রিক বা কোনো ধরনের কারো কাছে তো যায়নি, তাই বলে বিশ্বাস হচ্ছিল না। তবুও সন্তুর কথা রাখার জন্য অনিচ্ছা সত্ত্বেও জলটা খেয়ে নিলাম। এখন বললে হয়তো গল্প মনে হবে, কিন্তু বিশ্বাস করুন 8 ঘন্টার মধ্যে আমার শরীর পুরোপুরি ঠিক হয়ে গেল। সন্তু তখনও আমার পাশে বসেছিল। আমার শরীর ঠিক হতেই উঠে বসে সন্তুকে বললাম, তুই তো দেখছি আমার ডাক্তারের হাত মেরে দিবি। আমার কথা মতো সন্তু শুধু হাসে। পিশাচের সব ঘটনা জানতে পরবর্তী পার্টের জন্য অপেক্ষা করতে হবে। গল্পটি ভালো লাগলে আমাদের কমেন্ট করে জানাতে একদম ভুলবেন। পরবর্তী পার্টটি আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করব।